আচ্ছা, তার আগে বলো যে আগের লেকচারে কারো কোনো প্রবলেম আছে বা কোনো কোয়েশ্চেন আছে আগের লেকচারে? আচ্ছা দেখো, আজকে দেখবো যে মিনিমাইজেশন অফ ডিএফএ, মানে ডিএফএ টাকে কিভাবে মিনিমাইজ করা হয়। তো মিনিমাইজেশন মানে হচ্ছে তোমাকে বেসিক্যালি একটা ডিএফএ কে আমরা যে কোনো মানে এন এন নাম্বার অফ স্টেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। মানে একটা ডিএফ এর অনেক স্টেট থাকতে পারে, কিন্তু অনেক স্টেট যদি থাকে, কারণ যেহেতু আমরা হচ্ছে কন্ট্রোল ইউনিটটাকে আমরা ডিজাইন করতেছি স্টেটের মাধ্যমে, সো আমাদের আসলে মানে আননেসেসারি যদি স্টেট থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে আসলে কমপ্লেক্সিটি বেড়ে যায়, একটা মেশিনের কমপ্লেক্সিটি বেড়ে যাবে। কারণ মেশিনের অবশ্যই ক্যালকুলেটিভ করার ক্যাপাবিলিটি থাকতে হবে, কিন্তু আমার যদি বেশি স্টেট থাকে তাহলে এই ক্যালকুলেশন মানে আননেসেসারি যদি স্টেট থাকে বা রিডান্ডেন্ট যদি স্টেট থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা কমপ্লেক্সিটি বেড়ে যাওয়ার চান্স আছে, কারণ সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা আহ অনেক বেশি হবে। বুঝছো, মানে ট্রানজিশন বা ক্যালকুলেশন বা কম্পিউটেশন যেটাই বলো সেটা অনেক বেশি হবে। কেন বেশি হবে? সেটা আননেসেসারি, কারণ যেটা হচ্ছে আমাকে আহ দুইটা স্টেটের রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে, সেখানে পাঁচটা স্টেটেও যদি সেম রেজাল্ট বের হয়, তাহলে এই পাঁচটা স্টেটে যে ক্যালকুলেশন যে টাইম বা কম্পিউটেশন যে টাইম, সেটা কিন্তু ওই দুইটা স্টেটের ক্যালকুলেশন টাইমের চেয়ে বেশি হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা কমপ্লেক্সিটি বেশি হবে। এই জন্য আমাকে কি করতে হবে? এই জন্য আমাকে এটাকে সিম্পলিফাই করতে হবে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি ডিএফএ মিনিমাইজেশনের কনসেপ্ট। সো ডিএফএ মিনিমাইজেশন কনসেপ্ট বলতেছে যে তোমার কাছে যদি পাঁচটা স্টেট থাকে, তাহলে এই পাঁচটা স্টেটের যে আনসারটা দিবে, আলটিমেটলি তোমার কাছে যদি তিনটা স্টেট থাকে, ওই তিনটা স্টেটেও সেম আনসার দিবে। তাহলে ওই যে তিনটা স্টেট হইতেছে, ওই তিনটা স্টেটকে বলা হচ্ছে, এইটাই হচ্ছে মিনিমাইজ বা মানে মিনিমাইজড ডিএফএ। ওকে, তো মিনিমাইজেশন মানে হচ্ছে যে স্টেট গুলা ছাড়া বা ডিএফএ টার একদম বেসিক ফরম্যাট বা ডিএফ এর স্টেট গুলার একদম বেসিক ফরম্যাট, মানে এই স্টেট গুলা ছাড়া, অ্যাটলিস্ট এই স্টেট গুলা ছাড়া কোনো ডিএফএ মানে তোমার যে ডিএফএ টা যে ল্যাঙ্গুয়েজটাকে স্যাটিসফাই করতেছে, ওই ডিএফএ টা ল্যাঙ্গুয়েজটাকে কোনোভাবে স্যাটিসফাই করতে পারবে না, অ্যাটলিস্ট দ্যাট নাম্বার অফ স্টেটস। বুঝছো? অ্যাটলিস্ট উইথাউট দ্যাট নাম্বার অফ স্টেটস, বুঝতে পারছো? মানে অন্তত ওই স্টেট গুলা ছাড়া ওই ডিএফএ টা ওই ল্যাঙ্গুয়েজটাকে মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করতে মানে সাপোর্ট করবে না। তো এটাই হচ্ছে মিনিমাইজ ডিএফ এর যে ডেফিনেশন, সেটা বুঝতে পারছো? তো এখানে আসলে মিনিমাইজ ডিএফ এটাকে মিনিমাইজ কিভাবে করা হয়, ডিএফ এটাকে যে সিস্টেমের মাধ্যমে মিনিমাইজ করা হয় সেটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্সি। তো এখানে হচ্ছে ইকুইভ্যালেন্সি মানে হচ্ছে একটা স্টেট ইকুইভ্যালেন্সি মানে কি? ইকুইভ্যালেন্সি মানে হচ্ছে সমান, ঠিক আছে? সমান মানে হচ্ছে একটা স্টেট যে কাজ করবে ওই স্টেটের সিমিলার আরো যদি একটা দুইটা বা তিনটা স্টেটও যদি সেম কাজ করে, তাহলে আমরা বলতে পারি যে 1 2 3 স্টেটটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। মানে বিষয়টা হচ্ছে এরকম। ধরো ড্র ডট আই চলে আসছে, দাঁড়াও। মানে আমি বুঝাতে যাচ্ছি, ধরো তোমার কাছে যদি তিনটা স্টেট থাকে, তিনটা না, ধরো তোমার কাছে পাঁচটা স্টেট আছে, হ্যাঁ, সরি, তোমার কাছে ধরো ছয়টা স্টেট আছে। তো এই ছয়টা স্টেটের মধ্যে ধরো এই স্টেট হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। এখন তোমার কাছে ধরো যে ছয়টা স্টেট আছে, হ্যাঁ। তো তুমি একটা ডিএফএ তৈরি করলে, যেটাতে আমি আগেই বলছি যে ডিএফএ তে তুমি এন নাম্বার অফ স্টেট ইউজ করতে পারো, মানে ইচ্ছা মতো তুমি তোমার স্টেট ইউজ করতে পারো, কিন্তু সেই ডিএফএ টা মিনিমাইজ হবে না। মানে তুমি যদি মিনিমাইজ কখন হবে না, যখন হচ্ছে যে অ্যাটলিস্ট যে কয়টা স্টেটের সাহায্যে তুমি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করতে দিতে পারো বা ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করতে পারো, সেই স্টেট গুলা ছাড়া এর বেশি সংখ্যক যদি স্টেট থাকে, তাহলে কিন্তু এটা মিনিমাইজ ডিএফএ হবে না, কিন্তু এটা একটা ডিএফএ তৈরি হবে। বুঝছো, মানে এটা একটা লিগাল বা ভ্যালিড ডিএফএ, বাট দিস ইজ নট এ মিনিমাইজ ডিএফএ। সো মিনিমাইজেশনের যে টেকনিকটা সেটাকে এখানে বলা হচ্ছে ইকুইভ্যালেন্সি। ইকুইভ্যালেন্সি মানে কি? ইকুইভ্যালেন্সি মানে হচ্ছে যে ধরো তোমার কাছে যদি ছয়টা স্টেট থাকে, এখন আমি দেখলাম যে স্টেট এ
এখন আমি দেখলাম যে তোমার এখানে স্টেট এ, স্টেট সি এবং স্টেট ই, এই তিনটা সেম কাজ করতেছে। মানে স্টেট এ যে কাজ করতেছে বা স্টেট এ এর যে ট্রানজিশন, স্টেট সি এরও সেম ট্রানজিশন এবং স্টেট ই এরও সেম ট্রানজিশন। তো যদি এরকম কোন স্টেট দেখা যায় যে তোমার ওই স্টেট গুলা সেম কাজ করতেছে, মানে এই স্টেট গুলার এক্সিকিউশন বা ট্রানজিশন, মানে আমি তো এখানে ট্রানজিশনই বলবো কারণ আমরা এক স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছি। সো এই স্টেট গুলোর ট্রানজিশন যদি সেম আসে, তাহলে আমি বলতে পারি যে আমার এ, সি এবং ই এরা হচ্ছে একটা স্টেট। সো যদি একটা স্টেট হয় তাহলে আমার বাকি থাকলো, বাকি হচ্ছে তিনটা স্টেট। ঠিক আছে, তার মানে আমার এখানে স্টেট কমে গেল। তো আমি এখানে বলতে পারবো যে আমার এখানে 6টা স্টেটের দরকার নাই, আমি এখানে 4টা স্টেট দিয়ে আমি কাজটা করতে পারি। সো দিস ইজ কল্ড মিনিমাইজেশন, মিনিমাইজ ডিএফএ। সো আমি 4টা স্টেট দিয়ে যদি, মানে 6টা স্টেট থেকে যদি 4টা স্টেটে কনভার্ট করে যদি ডিএফএ টাকে ড্র করতে পারি, পাশাপাশি যদি এই ডিএফএ যদি ল্যাঙ্গুয়েজকে স্যাটিসফাই করতে পারে, দেন আমি এই ডিএফএ টাকে বলতে পারি যে ইট ইজ কল্ড এ মিনিমাইজ ডিএফএ বা সিম্পলিফাইজ ডিএফএ। বুঝতে পারছো তোমরা? জি স্যার। সো আমি আবার বলতেছি, দেখো এখানে মিনিমাইজেশনের যে টেকনিকটা ইউজ করা হয় এটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্সি। ইকুইভ্যালেন্সি হচ্ছে এক বা একাধিক স্টেটের মধ্যে, একটা স্টেটের মধ্যে তো ইকুইভ্যালেন্সি হবে না, একাধিক স্টেটের মধ্যে ইকুইভ্যালেন্সি হবে। এক বা একাধিক স্টেটের মধ্যে আমরা কম্পেয়ার করব এবং ওইটার ইকুইভ্যালেন্সি বের করব। বুঝতে পারছো? তো ইকুইভ্যালেন্সি কি? ইকুইভ্যালেন্সি হচ্ছে যে আমার কাছে যদি ধরো এখানে 6টা স্টেটের ডিএফ, মানে আমি একটা ডিএফএ তৈরি করছি যেটাতে হচ্ছে 6টা স্টেট আছে, ঠিক আছে? সো এই 6টা স্টেটের মধ্যে আমি দেখলাম যে আমার 3টা স্টেটের এক্সিকিউশন সেম। এক্সিকিউশন বলতে আমি এটা বোঝাচ্ছি যে 3টা স্টেটের ট্রানজিশন সেম। এখানে এ স্টেটটা যে ট্রানজিশন করতেছে, সি স্টেটেও সেম ট্রানজিশন করতেছে, আবার ই স্টেটেও সেম ট্রানজিশন করতেছে। সো আমি বলতে পারি যে আমার এ, সি, ই তিনটা মিলাই হচ্ছে একটা স্টেট, কারণ এই তিনটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইচ আদার, দে আর ইকুইভ্যালেন্ট ইচ আদার। বুঝতে পারছো? বুঝছো? সো আমি বলতে পারি যে এসি ই মিলাই হচ্ছে একটা স্টেট। তো বাকিগুলা যেরকম আছে এরকম। হ্যাঁ, আমি পরবর্তীতে আবার দেখবো যে আমার বিডি এফ এর মধ্যে আবার ইকুইভ্যালেন্ট আছে কিনা। তো যদি বিডি এর মধ্যে ইকুইভ্যালেন্ট থাকে তো ভালো, তো সেই ক্ষেত্রে আমার দুইটা স্টেট হয়ে যাচ্ছে। আর যদি না থাকে তাহলে আমি ধরলাম যে এগুলোর মধ্যে কোনো ইকুইভ্যালেন্সি নাই। সো সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে আমার 6টা স্টেট থেকে আমার 4টা স্টেটে চলে আসতেছে। বুঝতে পারছো? এবং এইটাই হচ্ছে আমার মিনিমাইজ ডিএফএ। হ্যাঁ ভাই, কিছু কন্ডিশন আছে যে বেসিক্যালি যেটা দেখা যায়, মানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে যে তোমার মিনিমাইজ ডিএফএ অবশ্যই ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করতে হবে। হ্যাঁ, তো আমরা যখন দেখবো যে আমাদের কাছে যে এই যে ডিএফএটা, এই ডিএফএটা তো অবশ্যই তোমার ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে, তাই না? তো এটা থেকে যে মিনিমাইজেশনটা তৈরি হবে, এটা অটোমেটিক্যালি বা বাই ডিফল্ট এটা এমনিতেই ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করবে। সো এটা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নাই। সো আমরা যখন মিনিমাইজ করে ফেলবো এটাকে, তখন এটা এমনিতেই ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করবে। সো এটাকে আমরা বলতে পারবো যে এটা একটা মিনিমাইজ ডিএফএ। সো মিনিমাইজ ডিএফএ টেকনিকটাকে, মিনিমাইজ ডিএফএ টেকনিক হচ্ছে স্টেট গুলোর মধ্যে ইকুইভ্যালেন্সি আছে কিনা সেটা খুঁজে বের করা। বুঝতে পারছো? সো এখানে এটাই দেখাইছে। সো এখানে এটাই বলা হয়েছে যে তোমার কাছে যদি 5টা স্টেট থাকে, তাইলে হচ্ছে যে তোমার এই 5টা স্টেটের মধ্যে ধরো আমি এটাকে ধরছি এ, বি, সি, ডি, ই। সো আমি দেখলাম যে এ আর বি হচ্ছে ইকুইভ্যালেন্ট। সো এ আর বি যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে আমি এখানে এদেরকে সেম স্টেট ধরতেছি। বুঝতে পারছো? তো সেম স্টেট যদি ধরি তাহলে এখানে 5টা ছিল, এখন 4টা হয়ে যাবে, কারণ এই দুইটা মিলে একটা হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমি আবার দেখলাম যে তোমার এ, বি এবং সি এই তিনটা আবার সেম, মানে এ বি তো আছে, পাশাপাশি সি আবার হচ্ছে যে এরা হচ্ছে যে আবার ইকুইভ্যালেন্ট হয়, অর্থাৎ এ বি এর যে ট্রানজিশন, সি এরও সেম ট্রানজিশন। তো আমরা বলতে পারি যে এ বি সি তিনটা মিলে একটা স্টেট। সো এখন দেখো, আগে 4টা ছিল, এখন 3টা হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে যে আমরা এটাকে এইভাবে, মানে ডিএফএ টাকে এইভাবে আসলে মিনিমাইজ করতে পারি। বুঝতে পারছো? তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? স্যার ইকুইভ্যালেন্টটা কি জি স্যার, স্যার। যদি আবার বলতেন। হ্যাঁ, আমি বলতেছি সেটাই। তাই আগে বলো যে কনসেপ্টটা বুঝছো কিনা। জি স্যার। ওকে, তো এবার আসো যে ইকুইভ্যালেন্সি আমি কিভাবে চেক করব। ঠিক আছে, ইকুইভ্যালেন্সি চেক করতে হয় দুইটা স্টেটের মধ্যে। বেসিক্যালি একটা স্টেট দিয়ে তো তুমি আর ইকুইভ্যালেন্স চেক করতে পারবে না। তো একটা স্টেট দিয়ে যদি তুমি ইকুইভ্যালেন্স চেক করতে না পারো, এটার নাম হচ্ছে জিরো ইকুইভ্যালেন্সি। বুঝতে পারছো? তো জিরো ইকুইভ্যালেন্সিতে বেসিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে যে তোমার ফাইনাল স্টেট গুলো একদিকে থাকে এবং নন ফাইনাল স্টেট গুলো অন্যদিকে থাকে, মানে অন্য একটা সেটে থাকে আর কি। তো বুঝতে পারছো? ওকে, সো আমরা দেখি যে আসলে কিভাবে ইকুইভ্যালেন্ট হয়।
না, ইকুইভ্যালেন্ট হওয়ার রুলটা হচ্ছে যে তোমার কাছে যদি অন্তত দুইটা স্টেট থাকে, ধরো এ আর বি যদি দুইটা স্টেট হয় এবং এ বি এর মধ্যে একটা ইনপুট সিম্বলের যদি ট্রানজিশন হয়, সেই ইনপুট সিম্বলটা যদি এক্স হয়, তাহলে আমি ইকুইভ্যালেন্ট বলতে পারি এ আর বি। আমি ইকুইভ্যালেন্ট তখনই বলতে পারি যদি তাদের ট্রানজিশন ফাংশনটা সেম হয়। যেমন আমার এই ট্রানজিশন ফাংশন এক্স এর জন্য যেটাতে যাবে, ধরো এর জন্য এক্স এর জন্য এ যাচ্ছে এফ এ, তো বিও যদি তোমার এক্স এর জন্য এফ এ যায়, তাহলে আমি বলতে পারি যে এ আর বি হচ্ছে ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? মানে সেম ইনপুটের সিম্বলের জন্য এ এবং বি এর ডেস্টিনেশন স্টেট যদি সেম হয়, তাহলে আমি বলতে পারবো যে এ আর বি হচ্ছে ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? অন দ্য আদার হ্যান্ড যদি আমার সেম মানে এ এবং বি সেম ইনপুট সিম্বলের জন্য এ এবং বি এর ডেস্টিনেশন স্টেট যদি সেইটা না হয়, সেম না হয়, বুঝছো? এ এবং বি এ মানে সেম ইনপুটের জন্য এ এবং বি এর ডেস্টিনেশন স্টেট যদি সেটা না হয়, তাহলে আমি বলতে পারবো যে এ এবং বি হচ্ছে দে আর ইকুইভ্যালেন্ট ইচ আদার। বুঝতে পারছো? মানে এ এবং বি হচ্ছে ইকুইভ্যালেন্ট আর কি। এটাই হচ্ছে মূলত আরেকবার equivalent। একটু হ্যাঁ, আমি বলবেন আবার স্যার? বলতেছি, দেখো যে একটা সিম্পল মানে একটা বলতে সেম সিম্পল ইনপুটের জন্য এ এবং বি এর ট্রানজিশন স্টেট যদি বা ট্রানজিটেড স্টেট যদি বা ডেস্টিনেশন স্টেট যদি সেম হয়, মানে আমি যখন ইমপ্লিমেন্ট করতে যাব তখন আমি দেখবো যে এই দুইটা সেম সেটের মধ্যে আছে কিনা, অর্থাৎ সেম সেট। বুঝছো? সেম সেটের মধ্যে আছে কিনা। বুঝতে পারছো? মানে আমি যখন ইমপ্লিমেন্ট করতে যাই তখন দেখবো যে এই দুইটা সেম সেটের মধ্যে আছে কিনা। সো আমি তো এগুলাকে সেটে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, তো এখন এটা ম্যাথমেটিক্যালি আমি যদি বলি তাহলে হচ্ছে যে সেম ইনপুট, সরি আমি রেড কালার ইউজ করি, যে সেম ইনপুট সিম্বলের জন্য আমার এ এবং বি এই দুইটা স্টেটের ডেস্টিনেশন স্টেট যদি সেম হয়, তাহলে আমি বলতে পারবো যে এ এবং বি হচ্ছে ইকুইভ্যালেন্ট, তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট। অন দ্য আদার হ্যান্ড আমি এটা যদি বলতে পারি যে সেম ইনপুট সিম্বলের জন্য যদি এ এবং বি এর ডেস্টিনেশন স্টেট যদি সমান না হয়, তাহলে আমি বলতে পারি যে তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট। এখন সমান না হয় মানে হচ্ছে যে সেম সেটে না, বাট দে আর ইন্ডিভিজুয়ালি ইন সেম সেট। আচ্ছা, এটা এখন বুঝবা না, এটা হচ্ছে যখন এক্সাম্পল দিব তখন বুঝবা আর কি। মানে এরা কিন্তু সেম সেটে না, বাট ইন্ডিভিজুয়ালি সেম সেটের মধ্যে। বুঝতে পারছো? আচ্ছা, এটা যখন এক্সাম্পল দিব তখন বুঝবো। আগে দেখো এটা বুঝছো কিনা, এই কন্ডিশনটা বুঝছো কিনা। মানে দুইটা স্টেটের অ্যাক্টিভিটি একটা পার্টিকুলার ইনপুট সিম্বলের জন্য যদি সেম হয়, তাহলে আমি বলতে পারি যে এটা একটা মানে ওই দুইটা স্টেট হচ্ছে তারা নিজেদের মধ্যে ইকুইভ্যালেন্ট। তখন আমি এই দুইটা স্টেটকে আমি একটা একটা লিখতে পারবো। যখন এ বি যদি স্যার এফ কি আরেকটা স্টেট স্যার? হ্যাঁ, এফ একটা আলাদা স্টেট ধরতে পারো আর কি, বা একটা আউটপুট ধরতে পারো। বুঝতে পারছো? মানে আমি এটাই বোঝাতে যাচ্ছে যে যদি তাদের স্টেটটা সেম হয় বা সেম আউটপুট হয়, তখন হচ্ছে তারা ইকুইভ্যালেন্ট। আবার যদি সেম আউটপুট নাও হয়, ঠিক আছে, মানে এফ আসবে না আর কি। এটাই। আচ্ছা, এটা যখন এক্সাম্পল দিব তখন বোঝানো যাবে। আগে দেখো এটা বুঝছো কিনা, এটা ইম্পর্টেন্ট। এটা না বুঝলে পরেরটা বুঝবে না। তো যদি তারা ইকুইভ্যালেন্ট হয়ে যায়, তখন আমি বলতে পারবো যে এ বি both are in same state আর কি, মানে এ বি মিলাই একটা স্টেট হয়ে যাবে। তখন আমার কিন্তু একটা স্টেট কমে গেল। বুঝতে পারছো? সো এই কনসেপ্টটা ক্লিয়ার? এখানে এটাই বোঝানো হয়েছে যে দেখো আমার কাছে যদি দুইটা স্টেট থাকে এ এবং বি, তাহলে ইকুইভ্যালেন্ট হবে যদি একটা পার্টিকুলার ইনপুট এক্স এর জন্য এ এর যে স্টেট আসবে বি এরও যদি সেম স্টেট আসে বা সেম আউটপুট আসে, তখন আমি বলতে পারবো যে এ বি ইকুইভ্যালেন্ট। অথবা যদি ওই পার্টিকুলার একটা ইনপুটের জন্য এর যদি ওই আউটপুট না আসে, সিমিলারলি হচ্ছে এখানে ভুল করে ফেলছি, এটা বি হবে, বি এরও যদি সেম আউটপুট না আসে, তাহলে আমি বলতে পারবো যে দে আর ইকুইভ্যালেন্ট ইচ আদার। বুঝতে পারছো? তখন কিন্তু এ আর বি মিলে একটা স্টেট হয়ে যাবে। এখানে বি হবে, ঠিক আছে, এটা আমি ঠিক করে দিব না। বুঝতে পারছো? ওকে, এখন হচ্ছে যে বিভিন্ন ধরনের ইকুইভ্যালেন্সি আছে। আমরা যে টাইপ আমরা এখানে আসলে একটা কথা বলে রাখি, আসলে মিনিমাইজেশন ডিএফএ করার দুইটা টেকনিক আছে। বুঝছো? মিনিমাইজেশন ডিএফএ করার দুইটা টেকনিক আছে।
একটা টেকনিকটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে পার্টিশনিং মেথড, আর একটা টেকনিককে বলা হচ্ছে টেবিল ফিলিং মেথড। টেবিল ফিলিং মেথড, ঠিক আছে? সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে পার্টিশনিং মেথড। সো পার্টিশনিং মেথডে ইকুইভ্যালেন্সি দুই জায়গাতেই লাগে। টেবিল ফিলিং মেথডে ইকুইভ্যালেন্সি লাগে, আর পার্টিশনিং মেথডে কিন্তু ইকুইভ্যালেন্সিটা লাগে। বুঝতে পারছো? ডিফারেন্সটা শুধু ওই জায়গাতেই যে পার্টিশনিং মেথডে আমরা যখন দেখবো আর কি, এক্সাম্পল যখন দেখবো তখন দেখবা যে পার্টিশনিং মেথডে কিন্তু স্টেট গুলা ভেঙে যায়। যে একটা পার্টিকুলার স্টেটে যদি থাকে, যেমন ধরো এ বি সি একটা পার্টিকুলার স্টেটে আছে, তো যখন আমি দেখবো যে এ আর বি ইকুইভ্যালেন্ট না, তখন কিন্তু এ বি এর সাথে ইকুইভ্যালেন্ট না, কিন্তু এ সি এর সাথে ইকুইভ্যালেন্ট। সো আমরা এ সি কে একটা স্টেটের মধ্যে রাখবো বা একটা সেটের মধ্যে রাখবো, আর বি কে আলাদা করে দিব। এই যে পার্টিশনটা, এই পার্টিশনটার জন্য এখানে বলা হচ্ছে এটাকে পার্টিশনিং মেথড। আর টেবিল ফিলিং মেথডটা হচ্ছে একটা টেবিল থাকবে, টেবিলের মধ্যে থেকে এটাকে ইকুইভ্যালেন্সি বের করে 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 যাইতে হবে। বুঝতে পারছো? সো আমরা এখন যেটা দেখবো সেটার নাম হচ্ছে পার্টিশনিং মেথড। সো পার্টিশনিং মেথডটা কি করে? পার্টিশনিং মেথডটা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আরো ক্লিয়ার হবে। সো এখন আমি একটু বলে রাখি যে পার্টিশনিং মেথডটা কি কাজ করে। পার্টিশনিং মেথডটা হচ্ছে, যেমন ধরো আমরা তো ইকুইভ্যালেন্ট বের করবো, তাই না? সো আমরা এই সেট গুলাকে আসলে একটা সরি এই স্টেট গুলাকে আসলে একটা সেটের ভিতর ঢুকাই দিব। তো যখন দেখবো যে এ এর সাথে বি ইকুইভ্যালেন্ট না, আবার কিন্তু এ এর সাথে হচ্ছে সি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এ এর সাথে সি ইকুইভ্যালেন্ট, তখন আমরা কি করব? তখন এ আর সি টাকে একটা সেটের মধ্যে রাখবো এবং বি টাকে হচ্ছে বের করে দিব। এই যে পার্টিশনটা, এই পার্টিশনটার জন্য এখানে বলা হচ্ছে সেটাকে একটা পার্টিশনিং মেথড। বুঝতে পারছো? বুঝছো? স্যার আরেকবার বলবেন? মানে পার্টিশনিং মেথড হচ্ছে যে, যেমন ধরো মানে আমার কাছে ধরো তিনটা স্টেট আছে, হ্যাঁ, আমি প্রথমে বললাম যে এই তিনটা স্টেট একই কাজ করে, কিন্তু যখন আমি পরবর্তীতে দেখলাম যে এ বি এর সাথে ইকুইভ্যালেন্ট না, বাট আবার এ সি এর সাথে ইকুইভ্যালেন্ট, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে এ আর সি কে আমরা সেম সেটের মধ্যে রাখবো, বি টাকে আমরা আলাদা করে ফেলবো। এই যে আলাদা বা এই যে পার্টিশনটা বা এই যে সেপারেশনটা, এটাকে বলা হচ্ছে পার্টিশনিং মেথড। এই জন্য এটাকে বলা হয় পার্টিশনিং মেথড। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো হয় এখানে হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের ইকুইভ্যালেন্সি আছে, যেমন হচ্ছে জিরো ইকুইভ্যালেন্সি। জিরো ইকুইভ্যালেন্সি মানে হচ্ছে যখন ওই এক্স এর মানে তোমার কোনো আউটপুট থাকবে না আর কি, মানে আউটপুটের যে লেন্থ, সরি, তোমার যে ইনপুট লেন্থটা, সেই ইনপুট লেন্থটা যদি জিরো হয়, বুঝতে পারছো? অথবা তুমি যে কোনো একটা স্ট্রিং এর লেন্থ যদি জিরো হয়। আচ্ছা, বেসিক্যালি ধরে রাখো যে জিরো ইকুইভ্যালেন্সি মানে হচ্ছে যে যার কোনো লেন্থ নাই। তো জিরো ইকুইভ্যালেন্সিতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ফাইনাল স্টেট গুলাকে একটা সেটের মধ্যে, একটা পার্টিকুলার সেটের মধ্যে রাখি, এবং নন ফাইনাল সেট গুলাকে আরেকটা পার্টিকুলার সেটের মধ্যে রাখি। ওকে, তারপরে হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্সি। ওয়ান ইকুইভ্যালেন্সি মানে হচ্ছে তোমার ইনপুট সিম্বলের সাইজ যদি ওয়ান হয়, এটার মানেটা হচ্ছে যে আমরা নন ফাইনাল এবং ফাইনাল যে স্টেট গুলা থাকবে সেই স্টেট গুলার মধ্যে নিজেদের মধ্যে হচ্ছে কম্পেয়ার করব, যে তাদের ট্রানজিশন ফাংশনটা আমরা দেখার চেষ্টা করব যে তারা আউটপুট মানে তারা যে স্টেট গুলাতে যাচ্ছে সেই স্টেট গুলা সেম সেটের মধ্যে আছে কিনা, অর্থাৎ তারা ইকুইভ্যালেন্ট কিনা ইচ আদার। অর্থাৎ আমি এই কন্ডিশনটা আমি দেখার চেষ্টা করব, এই দুইটা কন্ডিশন আমি আসলে ওই দুইটা স্টেটের মধ্যে দেখানোর চেষ্টা করবো আর কি। তো ওইটার উপর বেস করবে যে আলটিমেটলি কোন একটা পার্টিকুলার স্টেট একটা সেটের মধ্যে থাকবে নাকি বের হয়ে যাবে। তো যদি থাকে তার মানে হচ্ছে তারা ইকুইভ্যালেন্ট, আর যদি না থাকে তার মানে হচ্ছে তারা ইকুইভ্যালেন্ট না। সেই ক্ষেত্রে ওই স্টেটটাকে তোমার ওই সেট থেকে বের করে দিতে হবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে আহ মানে পার্টিশনিং মেথড আর কি। বুঝছো? তো আচ্ছা, আমরা আপাতত তো এটা দেখো, এটাতে এখানে আছে জিরো ইকুইভ্যালেন্সি হয়, ওয়ান ইকুইভ্যালেন্সি হয়, টু ইকুইভ্যালেন্সি হয়। তো এটা কিন্তু একটা কনজিকিউটিভ সিকোয়েন্স, অর্থাৎ জিরো ইকুইভ্যালেন্সির উপর ডিপেন্ড করবে ওয়ান ইকুইভ্যালেন্সি, ওয়ান ইকুইভ্যালেন্সির উপর ডিপেন্ড করবে টু ইকুইভ্যালেন্সি, টু ইকুইভ্যালেন্সির উপর ডিপেন্ড করবে থ্রি ইকুইভ্যালেন্সি। সো এগুলা হচ্ছে এক একটা কনজিকিউটিভ সিকোয়েন্স। তো একটা ছাড়া অন্যটা কিন্তু ইম্পসিবল, ঠিক আছে? সো আমরা এটা দেখি এটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে? সো আমরা যে মেথডটা দেখবো এই মেথডটার নাম হচ্ছে পার্টিশনিং মেথড। সো পার্টিশনিং মেথডটা কিভাবে কাজ করবে? এক নাম্বার স্টেপে আমাকে দেখতে হবে যে আমাকে এখানে কোনো আনরিচেবল স্টেট আছে কিনা, মানে তোমার যে ডায়াগ্রামটা থাকবে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, বা তোমার যে ডিএফ এর যেটা থাকবে ডায়াগ্রাম অনুযায়ী, যে তোমার যে ডিএফ এটা থাকবে সেই ডিএফ এটাকে দেখতে হবে যে আমার এখানে কোনো আনরিচেবল স্টেট আছে কিনা। আনরিচেবল স্টেট ওইটাই যে স্টেটে আমরা পৌঁছাইতে পারবো না, ট্রানজিশন করে আমরা যে স্টেটটাকে আনরিচেবল থাকে মানে পৌঁছাইতে পারবো না, ওই ধরনের স্টেট যদি থাকে তোমার ডিএফ এর মধ্যে, তাহলে এই স্টেটটাকে আগে সবার আগে এলিমিনেট করতে হবে। বুঝছো?
তো ইলিমিনেট করার পরে স্টেপ হচ্ছে এই যে তুমি যে ইলিমিনেট যদি মানে আনরিচেবল স্টেট যদি থাকে তাহলে ইলিমিনেট করবা, যদি না থাকে তাহলে তো ইলিমিনেট করার দরকার নাই। সেই ক্ষেত্রে ডিরেক্টলি সেকেন্ড স্টেপটা শুরু হয়ে যাবে। তো সেকেন্ড স্টেপে কি অবশ্যই ওইটার একটা ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে। সো ট্রানজিশন টেবিল কিভাবে তৈরি করে এটা তো আমরা অবশ্যই জানি, যে কলাম ওয়াইজ, কলামের মধ্যে থাকে ইনপুট সিম্বল গুলা, রো এর মধ্যে থাকে হচ্ছে স্টেট গুলা। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমাকে এই যে বিভিন্ন ধরনের ইকুইভ্যালেন্সি নিয়ে কাজ করতে হবে। এখানে 0 ইকুইভ্যালেন্সি আছে, 1 ইকুইভ্যালেন্সি আছে, 2 ইকুইভ্যালেন্সি, একটু আগে যেটা দেখাইছি, এই সকল ইকুইভ্যালেন্সি নিয়ে কাজ করতে হবে। এবং কাজ করার পর যখন আমরা এটা একসময় স্টপ হয়ে যাবে, তো স্টপ কিভাবে হবে সেটা আমি পরে বলতেছি, এক্সাম্পল যখন দিব তখন বলবো আর কি। তো একটা সময় দেখবা যে মানে একটা সময় এরকম পাবা যে যে কোনো দুইটা ইকুইভ্যালেন্সি সেম রেজাল্ট আসতেছে। তো যদি এরকম কোনো সেম রেজাল্ট আসে, মানে ইমিডিয়েট দুইটা ইকুইভ্যালেন্সি যদি সেম রেজাল্ট দেয়, তখন এটা বুঝতে হবে যে এটা প্রসেসটা টার্মিনেট করতে হবে। মানে আমার ডিএফ এটা অলরেডি সিম্পলিফাই হয়ে গেছে, বা আমার ডিএফ এটা অলরেডি মিনিমাইজড হয়ে গেছে, এটাকে আর মিনিমাইজ করা সম্ভব না। বুঝতে পারছো? মানে ইমিডিয়েট দুইটা ইকুইভ্যালেন্সি যদি সেম রেজাল্ট দেয় বা সেম সেট দেয় বা সেম সেট জেনারেট করে বা প্রপাগেট করে, তখন বুঝতে হবে যে আমার এডিএফ এটা অলরেডি মিনিমাইজড হয়ে গেছে, এটাকে আর মিনিমাইজ করা সম্ভব নয়। তখন হচ্ছে যে এই প্রসেসটা টার্মিনেট করতে হবে। ঠিক আছে, তো টার্মিনেট করার পরের স্টেপ হচ্ছে যে এটাকে আবার একটা স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে, এন্ড ফাইনালি স্টেট ট্রানজিশন টেবিল থেকে আমাকে ওই ডায়াগ্রামটা, মানে যে মিনিমাইজ ডিএফ এর যে ডায়াগ্রামটা, সেটা আমাকে তৈরি করতে হবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে স্টেপগুলো আরো ক্লিয়ার হবে। সো দেখো আমাদের কাছে একটা ডিএফএ আছে, এটা হচ্ছে একটা ডিএফএ। তো এই ডিএফএটাকে আমাদের মিনিমাইজ করতে হবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের কোনো আনরিচেবল স্টেট আছে কিনা বের করা। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু একটা মিনিট ওয়েট করো, আমি আসতেছি। ওকে, দেখো তোমরা এখানে একটা ডিএফএ দেওয়া আছে। সো আমাকে প্রথম স্টেপটা এখানে খুঁজে বের করতে হবে। সো প্রথম স্টেপটা হচ্ছে যে কোনো ধরনের আনরিচেবল স্টেট আছে কিনা। সো এখানে আমরা যেটা নরমালি দেখতে পারতেছি যে এখানে আসলে কোনো ধরনের আনরিচেবল স্টেট নেই। আনরিচেবল স্টেট হচ্ছে যে স্টেটে আমরা পৌঁছাইতে পারবো না ডিরেকশন ওয়াইজ। ঠিক আছে, তো দেখো আমরা বি থেকে ডি তে যাইতে পারছি, এ তে যাইতে পারতেছি, আবার ডি থেকে সি তেও যাওয়া যাচ্ছে, এ থেকে সি তে যাওয়া যাচ্ছে, এফ এও যাওয়া যাবে, ডি থেকে এফ এ, ই তে যাবে। সো এখানে কোনো আনরিচেবল স্টেট নাই। সো আমাদের সেকেন্ড স্টেপটা এখান থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো সেকেন্ড স্টেপটাতে এখানে কি একটা টেবিল তৈরি করতে হবে, ট্রানজিশন টেবিল, স্টেট ট্রানজিশন টেবিল, মানে জাস্ট এই ডায়াগ্রামটা থেকে যে এখানে একটা টেবিলটা তৈরি করব। সো আমরা দেখি এখানে টেবিলটা তৈরি করছি। আচ্ছা এখানে তোমাদের একটু বলে রাখি, যেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট সেটার আগে এখানে এইভাবে একটা অ্যারো সাইন দিতে হবে, এবং যেগুলো হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট সেগুলোর আগে একটা স্টার সাইন দিতে হবে। বুঝতে পারছো? বুঝছো? জি জি স্যার। স্যার। তো এখানে হচ্ছে তোমার আচ্ছা এখানে এই জায়গাটা খালি, এই জায়গাটা আসলে খালি থাকবে না, এখানে দুইটা কথা লেখা থাকবে, একটা হচ্ছে যে স্টেট আর একটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, এটা আমি লিখি নাই।
তোমরা যখন লিখবা তখন হচ্ছে যেটাকে একটু দিয়ে দিও, মানে জাস্ট এভাবে একটা মাঝখান দিয়ে একটা টান দিবা, বুঝছো? ডায়াগোনালে একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইনের উপরে লিখবা যে তোমার কি বলে ইনপুট, তারপরে এখানে লিখবা স্টেট, বুঝতে পারছো? ঠিক আছে, তার মানে এগুলা স্টেট এবং এগুলা ইনপুট সিম্বল। তো দেখো এখন আমরা এ বি সি ডি এফ, এ বি সি ডি ই এফ, এই হচ্ছে আমাদের 6টা স্টেট। সো এই 6টা স্টেটের মধ্যে এ হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, কারণ এটার আগে একটা অ্যারো সাইন আছে, এবং সি ডি ই হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড স্টেট, কারণ এটার আগে স্টার আছে। সো এখন দেখবো যে এ জিরো ইনপুটের জন্য কোন স্টেটে যাচ্ছে। সো এ জিরো ইনপুটের জন্য যায় বি তে, বিতে। ঠিক আছে। বি স্টেটে আবার এ ওয়ান ইনপুটের জন্য আসে সি তে। সো এভাবে তো এটা তো তোমরা কনস্ট্রাক্ট করতে পারবে, তাই না? জাস্ট স্যার দেখে পারবো। দেখে আর কি। বি জিরোর জন্য যায়, যে বি জিরোর জন্য যায় এতে, বি ওয়ান এর জন্য যায় ডি তে। তো সি জিরোর জন্য যায় ই তে, ওয়ান এর জন্য এফ এ। ডি জিরোর জন্য আসে ই তে, এফ এর জন্য সরি ওয়ান এর জন্য যায় এফ এ। ই না, ওয়ানের জন্য স্যার সিতে আসে। ডি 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 ওয়ান এর জন্য এফ এ যায়। সরি স্যার। স্যার ডি হতে তো স্যার সিতেও একটা আছে ডিতেও তো ওয়ানের জন্য। সিতেও ডিতে আছে স্যার সিতেও আসে, একটা। তাহলে এটা ভুল আছে, বুঝছো? এটা হবে না। হ্যাঁ, এটা মিসিং আছে, এটা হবে না, এটা আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, তাহলে তোমরা একটু ওয়েট করো তাহলে। আচ্ছা তো দেখো, হ্যালো, আছো সবাই? জি স্যার। তো দেখো এখন ঠিক আছে কিনা, যে এ জিরোর জন্য যাচ্ছে বি তে, ওয়ান এর জন্য সি তে। বি জিরোর জন্য যাচ্ছে এ তে, ওয়ান এর জন্য ডি তে। সি জিরোর জন্য যাবে ই তে, ওয়ান এর জন্য এফ এ। ঠিক আছে, ডি জিরোর জন্য ই তে এবং ওয়ান এর জন্য এফ এ। সো ই জিরোর জন্য ই তে এবং ওয়ান এর জন্য এফ এ। হ্যাঁ, এফ জিরো এবং ওয়ান বোথ দুইটার জন্য হচ্ছে ওয়ান থাকতে এফ এ থাকতেছে। সো এটা বুঝছো সবাই? তো আমি জি স্যার। জাস্ট এখানে ডিএফ এটা থেকে আমি এখানে স্টেট ট্রানজিশন টেবিলটা তৈরি করছি, এখানে কোনো আনরিচেবল স্টেট নাই, সব স্টেট গুলো হচ্ছে রিচ করা যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি ইকুইভ্যালেন্সি শুরু করব। সো ইকুইভ্যালেন্সির জন্য আমাদের অবশ্যই স্টেট ট্রানজিশন টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? বুঝছো? জি জি স্যার। স্যার। ওকে দেখো, এখন আচ্ছা এটা এখানে থাক। আচ্ছা, আমি স্যার সাউন্ড কম আসে। হ্যাঁ চলে যায়। আচ্ছা দেখো, আমি একটা টেবিল তৈরি করতেছি।
ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে যে আচ্ছা এই সিডিই হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড স্টেট, সিডিই হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড স্টেট। ওকে, সো এখন জিরো ইকুইভ্যালেন্সি, সো আমরা জিরো ইকুইভ্যালেন্সিতে যেটা করব সেটা হচ্ছে যে ফাইনাল স্টেট গুলাকে একটা সেটের মধ্যে রাখবো এবং নন ফাইনাল স্টেট গুলাকে অন্য একটা সেটের মধ্যে রাখবো। ঠিক আছে, তো এখানে ফাইনাল স্টেট গুলা হচ্ছে কি, আচ্ছা প্রথমে হচ্ছে নন ফাইনাল গুলা, সো এখানে নন ফাইনাল কি কি আছে, এ বি এবং হচ্ছে এফ। দেখো এখানে নন ফাইনাল কোনগুলো আছে, এ বি এফ। ঠিক আছে, সো এ বি এবং এফ কে আমরা একটা সেটের মধ্যে রাখবো এবং ফাইনাল যে ইয়েগুলো থাকবে, ফাইনাল যে স্টেট গুলো থাকবে সেই স্টেট গুলাকে অন্য একটা সেটের মধ্যে রাখবো। ঠিক আছে, সো জিরো ইকুইভ্যালেন্সিতে আমার মানে পারপাসটা হচ্ছে যে ধরে নেওয়া যে আমার সব নন ফাইনাল স্টেট গুলো, যেহেতু এটা জিরো ইকুইভ্যালেন্সি সো এখানে কোনো ইনপুট সিম্বল ইউজ করা যাবে না। সো আমি জাস্ট ধরে নিছি যে কোনো ধরনের ইনপুট সিম্বল ছাড়া বা কোনো ধরনের ট্রানজিশন ছাড়া যে আমার সকল নন ফাইনাল স্টেট গুলা সেম কাজ করতেছে এবং সকল ফাইনাল স্টেট গুলা সেম কাজ করতেছে বা ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? মানে আমি জাস্ট ধরে নিছি, কারণ জিরো ইকুইভ্যালেন্সি মানে হচ্ছে এখানে কোনো ধরনের ট্রানজিশন হবে না, কারণ যেহেতু ইনপুট সিম্বলে আমি ইউজ করতে পারবো না, সো এখানে কোনো ধরনের ট্রানজিশন হবে না। সো আমি ট্রানজিশন ছাড়া ধরে নিচ্ছি যে আমার যে নন ফাইনাল স্টেট গুলো থাকবে সেগুলো ইকুইভ্যালেন্ট ইচ আদার এবং যে ফাইনাল স্টেট গুলো থাকবে সেগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট। আমি জাস্ট ধরে নিচ্ছি। এখন হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্সি, সো ওয়ান ইকুইভ্যালেন্সিতে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার যে এই যে দেখো ওয়ান ইকুইভ্যালেন্সি কিন্তু জিরো ইকুইভ্যালেন্সির উপর ডিপেন্ড করবে। সো আমার এখানে যে নন ফাইনাল যে স্টেট গুলো আছে সেই নন ফাইনাল স্টেট গুলোর মধ্যে আমি আহ আহ, প্রত্যেক দুইটা করে স্টেটের মধ্যে আমি কম্পেয়ার করব। বুঝছো, দুইটা করে স্টেটের মধ্যে কম্পেয়ার করব যে কোনো একটা পার্টিকুলার ইনপুটের জন্য। বুঝছো, এখানে ইনপুট কয়টা, দুইটা না? সো দুইটা ইনপুটের জন্য আমি হচ্ছে যে কম্পেয়ার করব যে তারা আউটপুটটা কি আসে, মানে আমি এটাই বলতে চাচ্ছি যে তাদের এফটা কি আসে। ঠিক আছে, এফটা কি আসে। সো এফ যদি দুইটার ক্ষেত্রে সেম হয় তাহলে আমি বলতে পারবো যে তারা ইকুইভ্যালেন্ট, আর এফ যদি দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট হয় তাহলে আমি বলতে পারবো যে এটা ইকুইভ্যালেন্ট। কিন্তু যদি একটা একটা যদি দেয়, মানে দুইটার মধ্যে যদি ডিফারেন্ট আসে তাহলে কিন্তু আমি তারা ইকুইভ্যালেন্ট যে বলতে পারবো না। আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ডিফাইন করব যে সেম সেটে আছে কিনা। ঠিক আছে, সো আমরা একটু দেখি। আমরা প্রথমে এ এবং বি এর মধ্যে কম্পেয়ার করব। ঠিক আছে, ওকে দেখো এখানে হচ্ছে ট্রানজিশন ফাংশন এ, আমার প্রথম ইনপুট কি, প্রথম ইনপুট হচ্ছে 0। ঠিক আছে, সো এ 0 এর জন্য কোথায় যাচ্ছে, ট্রানজিশন ফাংশন বি 0 এর জন্য বিতে কোথায় যাচ্ছে। ঠিক আছে, বি 0 এর জন্য কোথায় যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেহেতু এখানে দুইটা ইনপুট সিম্বল সো আমাকে দুইটার জন্য এখানে কাজ করতে হবে। সো এ 1 এর জন্য কোথায় যাচ্ছে, সিমিলারলি আবার বি 1 এর জন্য কোথায় যাচ্ছে এটা আমার দেখতে হবে। ঠিক আছে, ওকে, তো দেখো এ 0 এর জন্য কোথায় যাচ্ছে, এ 0 এর জন্য যাচ্ছে বি তে। ঠিক আছে, সো এ 0 এর জন্য যাচ্ছে বি তে। সো বি 0 এর জন্য কোথায় যাচ্ছে দেখো তো, এতে সো বি 0 এর জন্য যাবে এ তে। সো দেখো, সো বি 0 এর জন্য যাবে এতে। সো দেখো এ আর বি তারা কিন্তু সেম সেটে আছে না, দেখো তো এ আর বি কিন্তু সেম সেটে আছে না, এটা দেখো জিরো ইকুইভ্যালেন্সির উপর ডিপেন্ড করতেছে। বুঝছো, তাহলে এ আর বি কিন্তু তারা সেম সেটের মধ্যে আছে। বুঝছো, জি স্যার। Yes, sir. এ আর বি সেম সেটের মধ্যে আছে, যদি সেম সেটের মধ্যে থাকে তাহলে আমি তো এটা ধরেই নিচ্ছি যে এটা ইকুইভ্যালেন্ট, কারণ আমরা জিরো ইকুইভ্যালেন্সিতে আমরা ধরেই নিচ্ছি যে এটা বাই ডিফল্ট ইকুইভ্যালেন্ট। সো আমরা ধরতে পারি যে যদি সেম সেটের মধ্যে থাকে, মানে একটা পার্টিকুলার ইনপুটের জন্য যদি সেম সেটের মধ্যে থাকে তাহলে এটা তারা যে ইকুইভ্যালেন্ট সেটা আমি অলরেডি ধরে নিছি এবং এটা আমি ধরে নিতেই পারি যে তারা ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? Yes, sir. সো দেখো এবার এ 1 এর জন্য যাচ্ছে সি তে এতে এবং বি 1 এর জন্য কই যাচ্ছে, বি 1 এর ডিতে জন্য যাচ্ছে ডি তে। এবার দেখো সি আর ডি তারা সেম সেটের মধ্যে আছে কিনা, দেখো সি আর ডি তারা সেম সেটের মধ্যে আছে। বুঝছো, তো যদি সেম সেটের মধ্যে থাকে, সেম সেটের মধ্যে কি, আমি আবার বলতেছি দেখো জিরো ইকুইভ্যালেন্সিতে আমি ধরেই নিচ্ছি যে যেহেতু এখানে কোনো ইনপুট সিম্বল আসতেছে না সো এখানে তো কোনো ধরনের ট্রানজিশন হচ্ছে না। সো আমি শুরুতে ধরেই নিছি
যে আমার যে ফাইনাল স্টেট গুলো সেগুলো ইকুইভ্যালেন্ট এবং নন ফাইনাল স্টেট গুলো তারা ইকুইভ্যালেন্ট। সো আমি এটা ধরিয়ে নিছি। সো এখন যেহেতু আমি সেম সেটের মধ্যে কোনো কিছু যদি পাই তাহলে আমি এটাও ধরতে পারি যে তারা ইকুইভ্যালেন্ট, কারণ তারা সেম সেটের মধ্যে আছে। বুঝতে পারছো? জি স্যার। সো আমি বলতে পারি, এইবার আমি বলতে পারি যে এ এবং বি হচ্ছে ইকুইভ্যালেন্ট, তার মানে এ আর বি সেম সেটের মধ্যে থাকতেছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, সো এইবার হচ্ছে যে স্যার আউটপুট গুলা তো ডিফারেন্ট আসতেছে। হ্যাঁ এটাই হচ্ছে কথা, আমি এই জন্যই বলছি যে তুমি ওইটা একটু ইয়ে করার নয়, ওইটা তো ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করেছে। এই জন্য আমি বারবার বলতেছি দেখো জিরো ইকুইভ্যালেন্টে কিন্তু আমরা ওইটা ধরেই নিছি যে, তুমি কি কথাটা বুঝছো যে আমি তখন কি বলছি যে জিরো ইকুইভ্যালেন্টের জন্য তো আমি ধরছিলাম যে এ বি এফ হচ্ছে ইকুইভ্যালেন্ট এবং সি ডি ই হচ্ছে ইকুইভ্যালেন্ট। এটা আমি অলরেডি ধরে নিছি। কেন ধরলাম? কারণ জিরো ইকুইভ্যালেন্সিতে কোনো ধরনের ইনপুট সিম্বল কাজ করবে না। সো যেহেতু কোনো ধরনের ইনপুট সিম্বল আসতেছে না, সো এখানে কোনো ট্রানজিশন হবে না। সো যেহেতু ট্রানজিশন হচ্ছে না, সো আমি ধরেই নিচ্ছি যে এ বি এফ মানে সকল নন ফাইনাল স্টেট গুলো ইকুইভ্যালেন্ট এবং সি ডি ই সকল ফাইনাল স্টেট গুলো ইকুইভ্যালেন্ট। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু ওয়ান ইকুইভ্যালেন্সি করব, ওয়ান ইকুইভ্যালেন্সি কিন্তু জিরো ইকুইভ্যালেন্সির উপর ডিপেন্ডেন্ট। সো এখন যদি এরকম কোনো স্টেট পাওয়া যায় তারা অলরেডি সেম সেটের মধ্যে আছে, আউটপুট গুলো যদি সেম সেটের মধ্যে থাকে, তখন আমি এমনিতেই বলতে পারি যে তারা ইকুইভ্যালেন্ট, কারণ আমি এটা জিরো ইকুইভ্যালেন্সিতে ধরেই নিছি যে তারা ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? মানে তেলের মাথায় তেল দেওয়া আর কি। কারণ আমি জিরো ইকুইভ্যালেন্সিতে ধরেই নিছি যে তারা এ বি এফ হচ্ছে ইকুইভ্যালেন্ট, এই জন্যই তো আমি একটা সেটের মধ্যে লিখছি। আমি বারবার বলতেছি দেখো জিরো ইকুইভ্যালেন্সিতে কোনো ট্রানজিশন হবে না, সো আমাকে ধরেই নিতে হবে যে এ বি এফ হচ্ছে সকল নন ফাইনাল স্টেট গুলো ইকুইভ্যালেন্ট এবং সিডি মানে সকল ফাইনাল স্টেট গুলো ইকুইভ্যালেন্ট। সো আমি যেহেতু ধরেই নিচ্ছি ইকুইভ্যালেন্ট, সো আমার ওয়ান ইকুইভ্যালেন্সিতে আইসা যখন পাবো যে ওই যে স্টেট গুলো এরা সেম সেটের মধ্যে আছে, তার মানে আমি বুঝতে পারবো যে তারা ইকুইভ্যালেন্ট, কারণ আমি জিরো ইকুইভ্যালেন্সিতে এটা ধরেই নিচ্ছি যে ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। ওকে, এবার দেখো দেখো এ আর বি এর মধ্যে কম্পেয়ার করছি, এখন আমি এ আর এফ এর মধ্যে কম্পেয়ার করব। সো দেখো এ জিরোর জন্য কোথায় যাবে আর এফ জিরোর জন্য কোথায় যাবে, এ ওয়ান এর জন্য কোথায় যাবে আর এফ ওয়ান এর জন্য কোথায় যাবে। ঠিক আছে? সো এ জিরোর জন্য কোথায় যাবে? এ জিরোর জন্য যাবে হচ্ছে বি তে, আর এফ জিরোর জন্য এফ এ। ঠিক আছে? এবার দেখো এ ওয়ান এর জন্য কোথায় যাবে? এ ওয়ান এর জন্য যাবে হচ্ছে সি তে এবং এফ ওয়ান এর জন্য এফ এ। এইবার দেখো এইবার হচ্ছে কাহিনীটা, এবার দেখো এ ওয়ান এ জিরোর জন্য যাচ্ছে বি তে, এফ জিরোর জন্য যাচ্ছে এফ এ। ঠিক আছে? তো দেখো বি আর এফ এরা কিন্তু আবার সেম সেটের মধ্যে আছে। বুঝছো? জি স্যার, ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, বি আর এফ এর জন্য জিরোর জন্য ইকুইভ্যালেন্ট হইলেও তারা কিন্তু এই ওয়ান এর জন্য ইকুইভ্যালেন্ট হচ্ছে না। এই ওয়ান এর জন্য কেন হচ্ছে না? কারণ দেখো এ ওয়ান এর জন্য যাচ্ছে হচ্ছে সি তে, কিন্তু এফ ওয়ান এর জন্য যাচ্ছে এফ এ। তো সি আর এফ হচ্ছে দুইটা আলাদা সেটের মধ্যে। তো যদি দুইটা আলাদা সেটের মধ্যে থাকে তাহলে আমি বলতে পারবো যে এ আর এফ ইকুইভ্যালেন্ট না। বুঝতে পারছো? জি স্যার। এই দুইটা কন্ডিশনের মধ্যে দুইটাই তোমাকে স্যাটিসফাই করতে হবে যেহেতু ইনপুট সিম্বল। বুঝছো? জি স্যার। বুঝতে পারছো? তো দেখো জি স্যার। এখানে এ জিরোর জন্য যাচ্ছে বি তে, এফ জিরোর জন্য যাচ্ছে এফ এ। ঠিক আছে? তো বি আর এফ কে তো আমরা আগেই ধরে নিয়েছি যে তারা ইকুইভ্যালেন্ট, সো তারা ইকুইভ্যালেন্ট সেম সেটের মধ্যে আছে, সো আমার কোনো সমস্যা নেই। কিন্তু এ ওয়ান এর জন্য যাচ্ছে হচ্ছে সি তে, আবার এফ ওয়ান এর জন্য যাচ্ছে এফ এ। সো সি আর এফ এইবার হচ্ছে দুইটা আলাদা সেটের মধ্যে আছে, কারণ এগুলা হচ্ছে যে সকল ফাইনাল স্টেট ছিল আর এটা হচ্ছে সকল নন ফাইনাল, তো দুইটা আলাদা সেটের মধ্যে আছে। সো দুইটা আলাদা সেটের মধ্যে যদি থাকে তাহলে আমি বলতে পারবো যে এ আর এফ হচ্ছে ইকুইভ্যালেন্ট না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এফটাকে আমার বের করে দিতে হবে। বুঝতে পারছো? বুঝছো? এখানে জি কি স্যার। এটাই করছে কিনা? হ্যাঁ, এফটাকে বের করে দিচ্ছে। ঠিক আছে? সো ফার্স্ট ইকুইভ্যালেন্টে আমার হবে এ বি, এ বি তো ইকুইভ্যালেন্ট আমরা অলরেডি পাইছি। সো এফ কিন্তু ইকুইভ্যালেন্ট না, সো এফটাকে আমরা বের করে দিছি। এই যে আমরা এফটাকে বের করে দিলাম, এই যে আমরা আগের সেটটাকে পার্টিশন করলাম, ওই জন্য এই মেথডটার নাম হচ্ছে পার্টিশনিং মেথড। আর এদিকে সিডি, আচ্ছা সিডি এগুলো একটু চেক করে নিই, সিডি এগুলো আমরা চেক করছি না।
কারণ সিডি এর মধ্যে এটা ভাঙতে পারে, বুঝছো? সরি, আমরা আসলে সিডি এটা একটু চেক করি। তো ট্রানজিশন অফ সি আর ডি প্রথমে চেক করব, ঠিক আছে? সি আর ডি এর মধ্যে কি করব, কম্পেয়ার করব। দেখো সি জিরোর জন্য কোথায় যায়? সি জিরোর জন্য যাচ্ছে হচ্ছে ইতে, ঠিক আছে? সি জিরোর জন্য যাচ্ছে ইতে, ডি জিরোর জন্য কোথায় যাবে? ইতে। সো ই আর ই তো সেমই আসলো, সো তারা এমনিতেই ইকুইভ্যালেন্ট। জিরোর জন্য, ওয়ান এর জন্য কি আসে? ওয়ান এর জন্য সি, ওয়ান এর জন্য এফ এ, এবং ডি ওয়ান এর জন্য কি আসে? ডি ওয়ান এর জন্য এফ এ। সো আমি বলতে পারি সি আর ডি হচ্ছে ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, এবার হচ্ছে যে আমরা বের করবো হচ্ছে সি আর হচ্ছে ই এর জন্য, ঠিক আছে? সি আর ই এর মধ্যে কম্পেয়ার করব। ওকে, সি আর ই এর জন্য যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সি জিরোর জন্য যাচ্ছে ইতে, ই জিরোর জন্য কোথায় যাচ্ছে? ই জিরোর জন্য থাকতেছে ইতে। সো সেম, জিরোর জন্য তারা ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তো সি ওয়ান এর জন্য এফ এ যাইতেছে, ই ওয়ান এর জন্য এফ এ যাচ্ছে। তার মানে সিডি ই যেটা, মানে সিডি ই যেগুলো আছে এগুলো তারা ইকুইভ্যালেন্ট, বুঝছো? তারা ইকুইভ্যালেন্ট ইচ আদার। আচ্ছা, আমি কিন্তু ডি আর ই এর মধ্যে চেক করি নাই। সো ডি আর ই এর মধ্যে চেক করলেও সেম রেজাল্ট আসতো। দেখো, ডি জিরোর জন্য কই যাচ্ছে? ইতে। আর ই জিরোর জন্য কই যাচ্ছে? ইতে। সো ই আর ই তো সেমই আসলো। ডি ওয়ান এর জন্য যাচ্ছে এফ এ, ই ওয়ান এর জন্য যাচ্ছে এফ এ। সো এফ যদি আসেও, বা এফ তো হলো এখানে আছে। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। সেম তো, যে ডি ওয়ান এর জন্য এফ এ যাচ্ছে, ই ওয়ান এর জন্য এফ এ যাচ্ছে, তো দুইটা তো সেমই হইলো। সেম হইলো, তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট। সো আমি সি ডি ই হচ্ছে যে তোমার ইকুইভ্যালেন্ট আমি বলতেছি। বুঝতে পারছো? জি স্যার। বুঝছো সবাই? এবার কথা হচ্ছে টু ইকুইভ্যালেন্সিতে কি আসে। সো টু ইকুইভ্যালেন্সিতে আবার সেম। টু ইকুইভ্যালেন্সি হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্সির উপর ডিপেন্ড করবে। সো টু ইকুইভ্যালেন্সিতে কি? টু ইকুইভ্যালেন্সিতে আবার এটা চেক করব যে এ জিরোর জন্য কোথায় যাচ্ছে? এ জিরোর জন্য যাচ্ছে বি তে, ঠিক আছে? আবার বি জিরোর জন্য যাচ্ছে এ তে। সো এ আর বি দে আর ইন সেম সেট। বুঝছো? জিরোর জন্য তারা ইকুইভ্যালেন্ট। বুঝছো? আবার দেখো, এ ওয়ান এর জন্য যাচ্ছে সি তে, বি ওয়ান এর জন্য যাচ্ছে ডি তে। সো সি আর ডি তারা আবার সেম সেটের মধ্যে আছে। সো আমি বলতে পারি যে জিরো ইকুইভ্যালেন্সির জন্য এ আর বি হচ্ছে ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? তাই বুঝছো? জি স্যার। ওকে, এফ তো আলাদাই থাকবে, কারণ এফ তো একা একা কোনো ধরনের কনভারসেশন করতে পারবে না, সরি ট্রানজিশন করতে পারবে না। সো এবার সিডিই, সিডিই এর জন্য তো এমনিতেই সেম আসে, কারণ আমরা আগেই দেখছি। বুঝছো? আগেই দেখলাম। দেখো, সি সি জিরোর জন্য যাচ্ছে ই তে, ওয়ান এর জন্য যাচ্ছে এফ, সরি সি জিরোর জন্য যাচ্ছে ই তে, ডি জিরোর জন্য যাচ্ছে ই তে। সো সেম দুটোটাই। সি ওয়ান এর জন্য এফ এ, ডি ওয়ান এর জন্য এফ এ। সো দুটোটাই সেম। ওকে, সি এর সাথে যদি ই কে কম্পেয়ার করি, তাহলে সি জিরোর জন্য যাচ্ছে ই তে, ই জিরোর জন্য ই তে সেম। ওয়ান এর জন্য এফ এ, ই ওয়ান এর জন্য এফ এ সেম। তো আমি বলতে পারি যে সিডি হচ্ছে আমার প্রত্যেকে হচ্ছে ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্ট। এখন দেখো যে তোমার টু ইকুইভ্যালেন্ট এবং হচ্ছে এখানে ওয়ান ইকুইভ্যালেন্ট, দুইটা কিন্তু সেম। ওয়ান ইকুইভ্যালেন্ট এবং টু ইকুইভ্যালেন্ট সেম। সো যদি আমরা কখনো এরকম দেখি যে ইমিডিয়েট দুইটা ইকুইভ্যালেন্ট হচ্ছে সেম রেজাল্ট জেনারেট করতেছে, তো আমরা বলতে পারবো যে এইটাই হচ্ছে ডিএফ এর যে মিনিমাইজড যে ডিএফ, এটা এটা মানে এটাকে আর ছোট করা সম্ভব না। তো এটাই হচ্ছে একদম অপটিমাল ডিএফ এটা, মানে ডিএফ এর মিনিমাইজ ভার্সন হচ্ছে এটা। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা কি পাইলাম? স্যার এ বি মিলে হচ্ছে একটা স্টেট, এফ হচ্ছে একটা স্টেট, আর সিডিই হচ্ছে মিলে হচ্ছে একটা স্টেট, মানে তিনটা স্টেট আসবে। আমাদের কয়টা স্টেট ছিল? 6টা স্টেট ছিল। 6টা স্টেটকে আমরা তিনটা স্টেটে নিয়ে আসতে পারছি। হ্যাঁ, বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার পরপর কি স্যার সেম হইতে হবে না স্যার? হ্যাঁ, ইমিডিয়েট দুইটা যদি সেম হয়, ইমিডিয়েট দুইটা যদি সেম হয়, তখনই এটা টার্মিনেশন করতে হবে, কারণ এর চাইতে আর ছোট করা সম্ভব না। বুঝছো? বুঝতে পারছো? সো দেখো, এখন আমাদের স্টেট কয়টা আসছে এখানে? প্রত্যেকটা আলাদা আলাদা যে সেট গুলো, এগুলো আলাদা আলাদা একটা স্টেট। যেমন এ বি মিলে একটা স্টেট হবে, এফ একটা স্টেট হবে, সিডিই মিলে একটা স্টেট হবে। বুঝছো? বুঝতে পারছো?
বুঝছো? জি স্যার। তাহলে স্যার ডিএফ এটা দেখতে কিরকম হবে? হ্যাঁ, ডিএফ এটা দেখতে তো দেখবে এখন। আচ্ছা এখন দেখো, এখন আমাকে স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে। যে দেখো এখন আমাকে এই যে তো এটা তো বের করলাম না ইকুইভ্যালেন্স। এখন আমাকে স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে। স্টেট ট্রানজিশন টেবিল ছাড়া কিন্তু তুমি ডিএফ এটা ড্র করতে পারবে না। সো স্টেট ট্রানজিশন টেবিলটা কিরকম হবে দেখো, আমার এখানে 3টা স্টেট, তাই না? 3টা স্টেট তো? জি স্যার। ওকে, তো এখন দেখো স্টেট ট্রানজিশন টেবিলটা কিরকম হবে। আমরা এখানে কি জানি, এটা হচ্ছে আমার আনমিনিমাইজ যে ডিএফ এটা বা নরমাল ডিএফ এটা, সেটা স্টেট টেবিল, স্টেট ট্রানজিশন টেবিল। এবার আমাকে মিনিমাইজ ডিএফ এ স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে। এবার দেখো আমাদের কাছে স্টেট আছে 3টা, এ বি এফ এবং সিডিই, বুঝছো? তো এখানে এখানে যেটা সিডিই থাকবে, সিডিইটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট, আর এ বি যেটা এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। এখানে ইউনিয়ন করা লাগবে। দেখো এ হচ্ছে কি ইনিশিয়াল স্টেট না, এ হচ্ছে ইনিশিয়াল জি স্টেট স্যার। না, তো এ এর সাথে যেহেতু বি আছে সো এটাকে ইউনিয়ন করা লাগবে। সো এ বি মিলে হবে ইনিশিয়াল স্টেট। আবার দেখো সিডিই, সিডিই হচ্ছে এখানে কি অ্যাকসেপ্টেড স্টেট। সো সিডিই মিলে হচ্ছে একটা স্টেট যেহেতু হচ্ছে, সো এটাকে থাকতে হবে অ্যাকসেপ্টেড স্টেট, আর এফ তো এফই থাকলো। সো এখন দেখো অপটিমাল যে মিনিমাইজ ডিএফ এটার স্টেট ট্রানজিশন টেবিলটা কিরকম হবে। মিনিমাইজ স্টেট ট্রানজিশন টেবিলটা দেখো এরকম। প্রথমে তো এ বি, তো আমরা এখানে এ এর জায়গায় দিব হচ্ছে এ বি, ঠিক আছে? তো দেখো আগের ডিএফ আগের টেবিলে কি হয়েছিল, আগের টেবিলে এ 0-র জন্য যাইতো বি তে, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, এ 0-র জন্য যে বি তে যাইতো এখানে আমার কি লিখতে হবে। এখন তো বি একা না, বি এর সাথে কি আছে, এ আছে, তাহলে এখানে লিখতে হবে এ বি, এ বি। আচ্ছা তারপরে এ 1-এর জন্য যাইতো সি তে, তাহলে এখানে আমার কি লিখতে হবে, এবিসি। না 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 না, না না এ বি সি, এখানে যেহেতু সি আছে তাহলে আমাকে কি লিখতে হবে, সি এর সাথে কি আছে, সিডিই, এই তো, এই তো, সিডিই হ্যাঁ এই তো, এগুলা হচ্ছে ইউনিয়ন হয়ে যাবে আর কি, বুঝছো? এটা সিডিই। এবার দেখো বি তো আসতেছে না, সো বি আমরা অলরেডি টার্মিনেটেড, ঠিক আছে? কারণ বি তো নাই, বি এর মধ্যে তো এ চলে আসছে, সো এর মধ্যে বি আসতেছে, সো বি লেখা লাগবে না। এবার দেখো সি, সি মানে কি, সি মানে হচ্ছে এখানে সিডিই, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড স্টেট। সো আগের টেবিলে সি 0-র জন্য যেহেতু ই তে, তার মানে কি ই থাকা মানে কি এখানে এখন, এখন কি হবে, সিডি সিডিই হবে, হ্যাঁ সিডিই হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে আগের টেবিলে সি 1-এর জন্য যাইতে হচ্ছে এফ এ, সো এফ কিন্তু আলাদা স্টেট আছে, সো এটা এফ ই থাকতেছে, বুঝতে পারছো? বুঝছো? এই তো শেষ। তাহলে এখানে ডিও আসতেছে না, ইও আসতেছে না, সো এফ যেটা আছে এটাই থাকবে, কারণ এফ নিজে একটা স্টেট। এফ 0-র জন্য যেতে এফ এ, 1-এর জন্য যেতে এফ এ, সো এটাই হচ্ছে মোটামুটি এই যেটা, এটা হচ্ছে তোমার এই যে মিনিমাইজ ডিএফ এটা আর কি। আচ্ছা যে এ বি 0-র জন্য যাচ্ছে এ বি তে, সো এ বি 0-র জন্য এ বি তে থাকবে, 1-এর জন্য যাবে সিডি তে, সিডি হচ্ছে আমার এখানে অ্যাকসেপ্টেড স্টেট, এফ 0 এবং 1-এর জন্য এফ ই থাকতেছে, এবং সিডিই, সিডিই সিডিই 0-র জন্য থাকবে সিডিই তে, 1-এর জন্য যাবে এফ এ। তার মানে আগে ছিল 6টা স্টেট, এই 6টা স্টেট যে কাজ করতেছে এই 3টা স্টেট সেম কাজ করতেছে। সো এটা হচ্ছে মিনিমাইজেশন অফ ডিএফএ, বুঝছো? স্যার জিরো ইকুইভ্যালেন্সটা একটু কনফিউজ জিরো ইকুইভ্যালেন্সটা একদম ইজি। জিরো ইকুইভ্যালেন্স হচ্ছে, এটা কিভাবে কাউন্ট করবেন স্যার? না না, জিরো ইকুইভ্যালেন্স হচ্ছে তোমার কোনো ইনপুট সিম্বল নাই, সো যেহেতু কোনো ইনপুট সিম্বল নাই সো এখানে কোনো ট্রানজিশন হবে না। সো ট্রানজিশন যদি না হয় তাহলে আমি বাই ডিফল্ট ধরে নিতে পারি যে আমার যে নন ফাইনাল স্টেট গুলো আছে, সো নন ফাইনাল স্টেট গুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ইচ আদার, সো আমি নন ফাইনাল স্টেট গুলোকে একটা সেটের মধ্যে রাখতেছি, আর যে অ্যাকসেপ্টেড যে স্টেট গুলো আছে সেই অ্যাকসেপ্টেড স্টেট গুলো বা যে ফাইনাল স্টেট গুলো আছে সেই ফাইনাল স্টেট গুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ইচ আদার, সো আমি সেই ফাইনাল স্টেট গুলোকে একটা সেটের মধ্যে রাখতেছি, এই তো। জি স্যার, বুঝতে পারছি। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা একটা এক্সাম্পল দেখি তো। আচ্ছা এটা না, এটা দেখো তো,
এটা একটু ছোট একদম। ধরো এখানে একটা আনরিচেবল স্টেট আছে, বুঝছো? আনরিচেবল স্টেট হচ্ছে Q3। সো আনরিচেবল স্টেট কি? আনরিচেবল স্টেট হচ্ছে যেটাতে আমরা রিচ করতে পারি না। সো দেখো আমরা Q0 থেকে Q1 এ Q2 তে যাইতে পারতেছি, কিন্তু কোনোভাবেই কিন্তু Q3 তে যাওয়া সম্ভব না। Q3 তে কেন যাওয়া সম্ভব না? কারণ আমার ইনিশিয়াল স্টেট হচ্ছে Q0। সো Q0 থেকে কোনোভাবেই Q3 তে পৌঁছানো সম্ভব না। সো যেহেতু আমাদের পার্টিশনিং যে মেথডটা, সেই মেথডের প্রথম স্টেটমেন্ট, প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে যে আমাকে কোনো আনরিচেবল যদি স্টেট থাকে তাহলে সেটাকে এলিমিনেট করতে হবে। সো এখানে হচ্ছে আমার Q3টা হচ্ছে আনরিচেবল। সো আনরিচেবল যদি হয় তাহলে আমি Q3টাকে এটা এলিমিনেট করব। সো Q3 কে পুরোটা যদি এলিমিনেট করি তাহলে আমার ডিএফ এটা তৈরি হচ্ছে এইটা, বুঝছো? এইটা। সো এখন কথা হচ্ছে, এখন এটা থেকে আমি টেবিল তৈরি করব, স্টেট ট্রানজিশন টেবিল। সো আমরা দেখতেছি যে এখানে আমার ইনপুট সিম্বল হচ্ছে দুইটা, সেটা হচ্ছে এ এবং বি। ঠিক আছে, বুঝছো? আমার ইনপুট সিম্বল হচ্ছে দুইটা, স্যার এ এবং বি। এলিমিনেট কেন করলাম স্যার আনরিচেবল গুলাকে? আনরিচেবল তো দরকার নাই, তুমি তো এখানে পৌঁছাইতে পারতেছো না। সো এটা তো আর দরকার নাই, বুঝছো? আমি যেহেতু ডিএফ এটাকে মিনিমাইজ করতেছি, সো এখানে ডিএফ এ মিনিমাইজেশন মানে কি? স্টেট কমানো। ঠিক আছে, তো এখানে যদি যেটা আনরিচেবল এটা তো এমনি আননেসেসারি, সো এটা তো রাখার কোনো দরকার নেই। বুঝতে পারছো? আগাছা 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 পরগাছা এগুলো তো ক্লিয়ার করতে হবে, বুঝছো? জি স্যার। ওকে, সো Q3 থেকে আনরিচেবল যে স্টেটটা আছে ওইটাকে তুমি ইয়ে করতে পারো, রিমুভ করতে পারো বা ইলিমিনেট করতে পারো। তো এটা কি ইলিমিনেট করার পর যেটা আসে এটা এরকম আসে আর কি। তো এখান থেকে আমাদের একটা স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে। স্টেট ট্রানজিশন টেবিলটাতে হচ্ছে যে দেখো এখানে ইনপুট সিম্বল হচ্ছে দুইটা, এ এবং বি, বুঝছো? ইনপুট সিম্বল হচ্ছে দুইটা। সো এখানে সো Q0 এ এর জন্য যাবে Q1 এ এবং বি এর জন্য যাবে Q0 তে। সো Q1 এর জন্য যাবে Q2 তে এবং বি এর জন্য থাকবে Q1 এ। সো Q2 আবার এর জন্য যাবে Q1 এ এবং বি এর জন্য থাকতেছে Q2 তে। ঠিক আছে, সো এখন আমি যদি জিরো ইকুইভ্যালেন্ট করি তাহলে আমাকে কি করতে হবে বলো তো? জিরো ইকুইভ্যালেন্সে কি করতে হবে? ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট গুলাকে আলাদা আলাদা করতে আলাদা হবে। করতে হবে, এক্স্যাক্টলি। তো আমার ইনিশিয়াল স্টেট একটাই আছে, ইনিশিয়াল না, ইনিশিয়াল বলবো না, বলবো হচ্ছে নন ফাইনাল ফাইনাল। নন ফাইনাল স্টেট। ঠিক আছে, কারণ এই এটার মধ্যে মানে ইনিশিয়াল বললে বিষয়টা বোঝা যে শুধু ইনিশিয়াল স্টেট, বুঝছো? তো ইনিশিয়াল বলবা না, ওইটা বলবা নন ফাইনাল স্টেট। নন ফাইনাল স্টেটে কিন্তু সবগুলাই আসে, ইনিশিয়াল ইন্টারমিডিয়েট সবগুলাই আসে, আর ফাইনাল স্টেটে শুধুমাত্র ফাইনাল স্টেট গুলো আসে। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমার তোমার যেটা হচ্ছে যে এখানে ইনিশিয়াল মানে নন ফাইনাল স্টেট। সো নন ফাইনাল স্টেট হচ্ছে শুধু Q0, আর এখানে যে ফাইনাল স্টেট গুলো থাকবে এটা হচ্ছে যে Q1 আর হচ্ছে Q2। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার জিরো ইকুইভ্যালেন্ট। সো এখন যদি আমরা 1 ইকুইভ্যালেন্ট করি তাহলে আমাকে কি করতে হবে? সো এটাকে তো আর কম্পেয়ার করা যাবে না, তাই না? এটাকে তো আর কম্পেয়ার করা যাবে না কারণ এটা সিঙ্গেল আছে। সো সিঙ্গেল থাকলে এটাকে কম্পেয়ার করা যাবে না, সো কম্পেয়ার করতে হবে আমার এখানে। এবার দেখো Q1, সো Q1 এর জন্য কোথায় যায়? Q1 এর জন্য যাচ্ছে Q2 তে, আবার Q2 এর জন্য যাচ্ছে Q1 এ। সো দেখো Q2 এবং Q1 দুইটা কিন্তু সেম সেটের মধ্যে আছে, বুঝছো? সেম জি সেটের স্যার। মধ্যে যদি থাকে তাহলে আমি বলতে পারি যে এ এর জন্য, এ ইনপুটের জন্য Q1 এবং Q2 হচ্ছে ইকুইভ্যালেন্ট। সো সিমিলারলি এবার বি এর জন্য দেখি তো, বি এর জন্য হচ্ছে মানে দুইটার মধ্যে যদি একটা যদি না মিলে তাইলে কিন্তু শেষ। সো আমাকে বি এর জন্য চেক করতে হবে। সো বি এর জন্য হচ্ছে বি এর জন্য দেখো Q1 বি এর জন্য যাচ্ছে Q1 এ এবং Q2 বি এর জন্য যাচ্ছে Q2 তে। সো Q1 এবং Q2 দে আর ইন সেম সেট। সো আমি বলতে পারি যে এ এবং বি দুইটা ইনপুটের জন্যই তারা ইকুইভ্যালেন্ট। সো দেখো জিরো ইকুইভ্যালেন্ট এবং 1 ইকুইভ্যালেন্ট ইমিডিয়েট রিপিট হয়েছে। সো আমাকে এটাই বুঝতে হবে যে এটাকে আর ছোট করা সম্ভব না। সো আমার টার্মিনেশনটা এখানেই স্টপ হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে পরবর্তী স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা কিভাবে তৈরি হবে? সরি, স্টেট ট্রানজিশন টেবিলটা কিভাবে তৈরি হবে? দুইটা স্টেট দিয়ে। হ্যাঁ, দুইটা স্টেট দিয়ে। জাস্ট এখানে দুইটা স্টেট থাকবে, আগে ছিল তিনটা স্টেট, এখন হচ্ছে দুইটা স্টেট। ঠিক আছে, দাঁড়াও তো এখানে একটু
আচ্ছা দেখো এখানে Q0 থাকতেছে না, আমার আমার হাতে ছিল Q0 একটা স্টেট আসবে এবং Q1 এবং Q2 মিলে আর একটা স্টেট হবে, ঠিক আছে? সো Q1 এবং Q2 হচ্ছে আমার এখানে ফাইনাল স্টেট এবং Q0 টা হচ্ছে নন ফাইনাল স্টেট বা এটাকে যদি বলো ইনিশিয়াল স্টেট। সো Q0 ইনিশিয়াল স্টেট থাকতেছে। এবার দেখো আগের টেবিলে এটা হচ্ছে যে নন মিনিমাইজড ডিএফ এর টেবিলটা। সো Q0 এর জন্য কোথায় যেত? Q1 এ। সো এখন Q1 মানে কি? Q1 মানে হচ্ছে Q1 Q2, বুঝছো? বুঝছো? জি সো স্যার। Q0 বি এর জন্য যাবে Q0 তে। সো Q0 এমনিতেই ইন্ডিভিজুয়াল হয়ে আছে। সো Q1 এখানে Q1 মানে হচ্ছে Q1 Q2, বুঝছো? সো Q1 Q2 এর জন্য যাবে হচ্ছে মানে এটা হচ্ছে আগেরটাতে Q1 এর জন্য যাইতো Q2 তে। সো Q2 তো আর একা না, Q2 তো এখন Q1 এর সাথে, ঠিক আছে? বি এর জন্য যাবে Q1 এ, তার মানে Q1 Q2 একসাথে হবে, আর এটা তো হবে না, ঠিক আছে? তার মানে দুইটা স্টেটে হচ্ছে আর কি, বুঝছো তোমরা? জি স্যার। এই দেখো এটা দেখো আগের স্টেট হচ্ছে Q0 ছিল না, Q0 এর জন্য যাচ্ছে Q1 এ। সো এখন Q1 তো আর একা না, সো Q1 Q2 হবে আর কি, বুঝছো? Q0 বি এর জন্য যাবে Q0 তো, সরি Q0 তে, সো এটা Q0 থাকবে। ওকে, সো Q1 Q2, ঠিক আছে? Q1 আর একা না, এখন Q1 Q2 একসাথে আসবে। সো Q1 আগের টেবিলে এর জন্য যাইতো Q2 তে, তার মানে হচ্ছে Q1 Q2 এর জন্য যাবে Q1 Q2 তে, আর বি এর জন্য যাইতো Q1 এ। সো এটা Q1 Q2 থাকবে। সো আগে ছিল তিনটা স্টেট, এখন হবে দুইটা স্টেট, বুঝতে পারছো? জি স্যার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা এটা তোমরা কইরো পরবর্তীতে, বুঝছো? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, মাঝখানে একটা ছেড়ে গেছি, এটা কি দেখাবো? এটা স্যার আমরা ট্রাই করি। ও ঠিক আছে। ওকে তাইলে ঠিক আছে তাইলে তোমাদের নেক্সট ক্লাস কবে আমার সাথে? আচ্ছা শোনো, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, তোমাদের এই 25 তারিখে একটা এক্সাম দেওয়া লাগবে, বুঝছো? স্যার মিড নাকি স্যার? মিড না, মিড। মিডের মতোই আর কি। এটা আমার কাছে, আমি ধরো ওই যে একটা ইয়ের মতো, কুইজের মতো, মানে কুইজের মতো বলতে কি, কোয়েশন কুইজের মতো থাকবে না, কোয়েশন নরমালি থাকবে। স্যার আপনি ওই দিন বলছেন যে আমাদের যদি মিড 18 থেকে শুরু হয় তাহলে 25 তারিখ হবে, সরি 21 তারিখ হবে হুম হুম টিওসি। হুম। তো ওটা কি 21 তারিখে হবে টিওসি? না না না, ওইটা হবে না, ওইটা 25 তারিখে হবে, বুঝছো? স্যার বুঝি নাই, কুইজ স্যার নাকি মিড কয় মিডের তারিখ হবে পরীক্ষা? স্যার? মিড হবে না তো, এটা আমি জাস্ট এক্সাম নিব, মিড পরীক্ষা হবে না তো। স্যার আপনার সাবজেক্ট কি হবে না নাকি একেবারেই মিড পরীক্ষা হবে না? মিড পরীক্ষা হবে না মনে হয়, এটা স্যাররা যদি এক্সাম নিতে চায় তো এক্সাম নিল, সেন্ট্রালি কোনো এক্সাম না এটা। পারভেজ স্যার তো আমাদের মিডের জন্য অ্যাসাইনমেন্ট দিবে। ও তাইলে মিড হবে, বুঝছো? মিড তো অবশ্যই হবে স্যার, তো মিড সবার হবে তো তাইলে, হয়। তাইলে ওইটা মিডে ধরতে পারো। স্যার কবে অ্যাসাইনমেন্ট দিবে তোমাদের? 18 18 তারিখ। স্যার, সকাল 10টা থেকে 2টা পর্যন্ত টাইম। 18 তারিখ, তাহলে আমারটা হবে 25 তারিখ, ঠিক আছে? স্যার আপনি 25 নাকি 21? তোমরা কবে দিতে চাও বলো? স্যার 25 তারিখে ভালো স্যার। 21 তারিখে মনে হয় না নিতে পারবো, কারণ 21 21 তারিখ তারিখে মেবি স্যার বুদ্ধ স্যার স্যার এটা নেবে। কি এই মাসেই? হ্যাঁ মাসি। আর স্যার আমাদের ফাইনালটা কবে হবে? ঈদের পর। ফাইনাল না 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 না, ঈদের পরে না, ফাইনাল ঈদের আগে হবে। ঈদের আগে? ঈদের আগে হয়ে যাবে স্যার। ফাইনালটা রোজা তো ঈদের এক আগে মাস হবে। পরেই। হ্যাঁ 1 মাস পরে, ওই তো তাহলে তোমার স্যার এখন। রোজার মধ্যে সেমিস্টার ফাইনাল থাকবে। হ্যাঁ স্যার নিজে পড়ার টাইম পাই নাই স্যার। এটা সেমিস্টারটা এমনিতে ছোট হয়, কিছু করার নাই, আমিও তো টাইম পাইলাম না। এই যে 18 তারিখ থেকে এক্সাম দিল, সরি কত তারিখ থেকে জানি, হ্যাঁ 18 তারিখ থেকে 18 তো। তারিখ থেকেই তো স্যার। এটা কি মানে আমরা তো এটা প্রোটেস্ট করছিলাম, কিন্তু কিছু করার নাই, বুঝছো? স্যার এক্সাম কি 21 তারিখে হবে?
হ্যাঁ, এখন তোমরা কবে দিবা বলো? 21 তারিখ দিবা না 25 তারিখ দিবা? স্যার 25 তারিখ ভালো স্যার। 25 তারিখ যদি দেও তাহলে আমি ধরো 22 তারিখ পর্যন্ত ক্লাস নিব, 23 24 না সরি 21 তারিখ পর্যন্ত ক্লাস নিব। তোমরা 3 দিন টাইম পাবা আর কি, 22 23 24 এর মধ্যে একটু স্যার পড়াশোনা করলে এরপরে 25 তারিখ স্যার এক্সাম আপনার তো দিবা। অন্য সাবজেক্ট পরীক্ষা আছে স্যার। 25 তারিখ পরীক্ষা আছে স্যার, জাভার পরীক্ষা আছে। কি অন্য সাবজেক্টের পরীক্ষা আছে। বুদ্ধ স্যার 21 তারিখ নিবে না? না না 25 তারিখ নেবে বলতেছে। না, বৌদ্ধ স্যার 25 তারিখ আর প্রান্ত স্যার 21 তারিখ বলছিলেন। স্যার একটা রুটিন দিয়ে দিলে ভালো হয় ওকে স্যার। ঠিক আছে, তাহলে 21 তারিখে দাও। রুটিন তো হয়তো আসি তো 21 তারিখ হবে। স্যার 21 তারিখ হলে সিলেবাস কতটুকু স্যার? আজকে কত স্যার 16? অ্যাসাইনমেন্টের জন্য কি স্যার একদিন বা 2 দিন টাইম দিবেন স্যার? আচ্ছা আচ্ছা দাঁড়াও 21 তারিখ কি বার পড়ে? হে 21 তারিখ তো আমার 21 তারিখ রবিবার ভার্সিটিতে স্যার। থাকা লাগবে। 21 তারিখ তোমাদের টাইম কয়টা থেকে দেওয়া জানি? 4টা স্যার থেকে না? টাইম দেননি, আচ্ছা আপনি আচ্ছা শুধু সময় বলছিলেন, মানে ডেট আমাদেরকে বলছিলেন, আপনি বলছিলেন আচ্ছা যে 18 তারিখ পারভেজ স্যারের, আপনারটা 21 তারিখ আর 25 তারিখ বুদ্ধ স্যারের। আচ্ছা ঠিক আছে, তাহলে 21 তারিখ যদি দাও তাহলে হয়তো 4টা থেকে দিতে হবে আর কি, 3টা বা 4টা থেকে। 3টা থেকেই ভালো নাকি? স্যার কি জি দিনে স্যার। দিনে দিতে হবে? হ্যাঁ 2 ঘন্টা টাইম থাকবে। 3টা থেকে হলে 5টা পর্যন্ত, আর 4টা থেকে হলে 6টা পর্যন্ত। 4টা না 3টা ভালো, খাওয়া দাওয়া করে তোমরা থাকলা। আর সিলেবাস হচ্ছে যে আজকে স্লাইড পর্যন্ত। সো তোমরা যদি চাও তাহলে আমি বৃহস্পতিবার একটা ক্লাস নিতে পারি, জাস্ট ওভারভিউ বা রিভিউ আর কি, বা কারো যদি কোনো প্রবলেম থাকে। এর আগে আর কোনো ক্লাস হবে না। বৃহস্পতিবার তো স্যার আমাদের 2টা পর্যন্ত পরীক্ষা আছে। জি স্যার বৃহস্পতিবার এক্সাম স্যার। তো তোমরা যদি আমার কোনো সমস্যা নাই, তোমরা এটা তো অপশনাল ক্লাস, মানে তোমরা যদি চাও তাহলে আমি, এছাড়া তো টাইম নেই, কালকে তো বন্ধ। তো বৃহস্পতিবার ছাড়া তো সময় নাই। শনিবারে আমার মানে অপারেটিং সিস্টেম ক্লাস আছে। স্যার শুক্রবারে না না শুক্রবারে না শুক্রবারে না, শুক্রবারে না। 18 তারিখ মাত্র করো 2 পরীক্ষা ঘন্টা দিয়ে, বা দিবেন। 18 তারিখ সকালে করো। হ্যাঁ বৃহস্পতিবার সকাল সকাল থেকেই পরীক্ষা স্যার, 10টা থেকে স্যার পরীক্ষা। 10টা থেকে স্যার পরীক্ষা। তো 10টা বিকালে থেকে করো, 2টা পর্যন্ত। 3টা 4টার দিকে করো। স্যার পুরা টায়ার্ড হয়ে যাবো স্যার, পারভেজ স্যারের যে এক্সাম। স্যার রাতে করি স্যার ক্লাস। ওকে, তো রাতে করো, আমার কোনো হ্যাঁ সমস্যা স্যার নেই। স্যার রাতেই রাতে হবে না স্যার। স্যার, রাতে না স্যার, 22 তারিখ নিয়ে নেন। শোনো, এই শোনো শোনো শোনো, 18 তারিখ ক্লাস করতে হবে, এটা ম্যান্ডেটরি কিছু না। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলো, আমার কোনো সমস্যা নাই, বুঝছো? তোমাদের যদি এটা তোমরা দিও পরে, ঠিক আছে? 21 তারিখের আগে যে কোনো 21 তারিখের যে শুক্রবার ছাড়া যে কোনো একটা টাইম দিও। কিন্তু শনিবারে তো আমার ক্লাস আছে, এটাই স্যার সমস্যা। পরীক্ষাটা কি রকম হবে স্যার? পরীক্ষা অ্যাসাইনমেন্ট হবে দিবেন। 50 মার্কের কোয়েশ্চন থাকবে। কোয়েশ্চনের আনসার দিয়ে ছবি তুলে পিডিএফ করে গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে। কোয়েশ্চন দেওয়া হবে এক্সাম শুরু হওয়ার 2 মিনিট আগে। স্যার 50 মার্কস থাকবে। হ্যাঁ 50 মার্কসের এক্সাম হবে। 50 মার্কসটাকে পরে স্যার প্রথমে 30 তে বলছিলেন কনভার্ট স্যার করা হবে। 4 ঘন্টা সময় দিবেন। স্যার এটা অ্যাসাইনমেন্ট আকারে না? তাহলে যে- স্যার এত মার্কের পরীক্ষা নিয়ে কি লাভ স্যার? আর স্যার না, সময় টাইমটা বাড়ায় দিলে টাইমটা ভালো হয় স্যার। টাইমটা জি স্যার। না টাইম বাড়ানো হবে না। ওই যে টাইম স্যার কতটুকু দিবেন স্যার? ওই 40 বা 50 মার্কের কোয়েশ্চন থাকবে, ওইটাকে পরে 30 তে কনভার্ট করা হবে। স্যার রাতের বেলা এক্সাম দিলে স্যার সমস্যা, ইন্টারনেটের সমস্যা হবে রাতের স্যার। বেলা কে কে বলছে? আমি বলছি যে 3টা বা 4টা থেকে দিবা। 3টা থেকে শুরু করো, 3টা থেকে হইলে বেটার। 5টার মধ্যে শেষ করে ফেলবা। স্যার 21 তারিখ। 21 তারিখ স্যার সকালে দিলে হয় না স্যার? সকালে যে আমি ভার্সিটিতে থাকবো, ওইদিন কন্টেস্ট আছে, ভার্সিটিতে যেতে হবে, বুঝছো? স্যার তাহলে স্যার টাইমটা কতটুকু থাকবে 3টা থেকে? 3টা থেকে 5টা, 2 ঘন্টা। তোমরা 1 ঘন্টা 50 মিনিটের লেখা শেষ করে ফেলবা। 10 মিনিট স্যার হচ্ছে আর ছবি আধা ঘন্টা স্যার বাড়ানো যায় না? না অনেক না না সময় না তো আধা কারেন্ট ঘন্টা, চলে যায় স্যার বা আরো আধা সমস্যা ঘন্টা আছে দিতে স্যার। হবে। ওই যে মনে করেন স্যার আমরা লিখলাম ঠিক আছে, কিন্তু আমাদের তো এটা ছবি তুলতে হবে, পিডিএফ বানাতে হবে, তারপর এটা পাঠাতে হবে স্যার, এটার জন্য তো এক্সট্রা টাইম লাগবে। 10 মিনিটে হবে খাতা না হলে এটা? সমস্যা ছিল না না স্যার 10 মিনিটে হয় না। স্যার। না স্যার আধা ঘন্টা লাগে স্যার। আধা ঘন্টা তো স্যার মাস্ট বি লাগে, কারণ আচ্ছা হয় হঠাৎ ওয়াইফাই চলে যায় বা ঠিক আছে, ছবি তাইলে তুলতে একটা টাইম 5:30, লাগে। ওই তো 2.5 ঘন্টা, তাইলে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক জি আছে, স্যার তাহলে হবে স্যার। তো 50 মার্কের এটা থাকবে 2 ঘন্টা, আর 30 মিনিট হচ্ছে ছবি তোলা পিডিএফ। ঠিক আছে, স্যার কোশ্চেন কই দিয়ে দিবেন স্যার?
গুগল ওই তো ক্লাসরুমে গুগল ক্লাসরুমে, হ্যাঁ গুগল ক্লাসরুম। পরীক্ষা ধরো 5 মিনিট বা 2 মিনিট আগে দিব আর কি শুরু হওয়ার। জি স্যার। তো 3টা থেকে স্যার, শুরু হবে। হ্যাঁ 3টা থেকে শুরু হবে। ভাইবা? 3টা থেকে স্যার ভাইবাটা আমাদের পরে নেই, ভাইবা ভাইবাটা পরে ধরো জানানো হবে। ভাইবা হচ্ছে ধরো 27-28 তারিখে থেকে নিব আর কি। স্যার হ্যাঁ, বলো। স্যার আমাদের প্রশ্ন আই মিন কয়টা থাকবে বা কয়টা থাকতে পারে? সেটা তো আমি জানি না, সেটা তো কোয়েশ্চন করলে বোঝা যাবে। 50 মার্কের স্যার এক্সাম নেবেন স্যার। ওইটা 30 তে কনভার্ট করবে ভাই। এটা 30 তে কনভার্ট হবে। স্যার বাইবে অ্যাসাইনমেন্টের উপর হবে। অ্যাসাইনমেন্ট তো আর থাকতেছে না, এইটাই তো, এই পরীক্ষাটাই তো অ্যাসাইনমেন্টের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। জি স্যার, এটারই তো আমরা অ্যাসাইনমেন্ট ধরি স্যার। হ্যাঁ এটাকে অ্যাসাইনমেন্ট ধরবো আর কি, বুঝছো? অ্যাসাইনমেন্ট দেওয়ার বাড়তি অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে না, বুঝছো? ও না আচ্ছা, স্যার, বাই দ্য ওয়ে জিজ্ঞেস করতেছে স্যার এখানে ভাইবাটা অ্যাসাইনমেন্টের উপর হ্যাঁ হবে বাইবে কিনা। স্যার অ্যাসাইনমেন্টের উপর হবে। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ ভাইবা এই সিলেবাসের উপরই হবে, যে সিলেবাসে তোমরা এক্সাম দিবা ওই জি সিলেবাসের স্যার। উপরই ভাইবাটা হবে, বুঝতে পারছো? আচ্ছা স্যার। আচ্ছা 50 মার্কের মধ্যে 30 মার্কে কনভার্ট হবে, আর বাকি যে 20 মার্ক থাকবে সেটা ধরো হচ্ছে তোমার ওই যে অ্যাসাইনমেন্ট বা ওই আরো যে কিছু জায়গা আছে না, 10 মার্কের একটা ইয়ে থাকে টিউটোরিয়াল, ভাইবা টিউটোরিয়াল। হ্যাঁ ওই টিউটোরিয়ালে প্রেজেন্ট হয়তো স্যার। প্রেজেন্ট তো আছে, প্রেজেন্টের মার্ক তো অ্যাটেন্ডেন্স আলাদা, টিউটোরিয়ালের মার্কসে হয়তো বা এটা অ্যাড হতে পারে। সো এটা আসলে মানে যে ইম্পর্টেন্ট না এরকম কিছু না, মার্কসটা আসলে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে তোমরা কি পড়াশোনা করবা। তোমরা হচ্ছে যে এই স্লাইড গুলো অবশ্যই ভালোভাবে পড়বা, এবং সবচাইতে বেশি যে ইম্পর্টেন্ট মানে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে, বুঝছো? সো কোয়েশ্চনটা কিরকম হইতে পারে সেটা আসলে ওই যে আমার কোর্স যারা করছে এটা তো মনে হয় তোমাদের সিনিয়র হয়ে গেছে, ওদের একটা কোনো কোয়েশ্চন দেখতে পারলে ভালো হবে আর কি, বুঝছো? সো কোয়েশ্চন হবে একদম বেসিক থেকে। আমি এটা বলতে পারি যে স্ট্রেট ফরওয়ার্ড কোনো কিছু থাকবে না, যে আমি ধরো একটা ডিএফএ দিয়ে দিলাম, এখান থেকে তুমি মানে ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে, যদি এরকম থাকে তাহলে ডিএফএটা কোনো ধরনের ইজি বা তোমার একদম নিউভি লেভেলের ডিএফএ থাকবে না, এটা মডারেট থাকবে আর কি, বুঝছো? জি স্যার। জি স্যার। সো তোমাদের অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে, এবং পাশাপাশি হচ্ছে যে যে বইটা তোমাদের সাজেস্ট করা হয়েছে ওই বইয়ের প্রথম স্পেশালি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেকশনটা, যেটা ওই যে প্রথম দিকের ইয়েটা আর কি, তোমার যে প্রথম যে কয়েকটা স্লাইড আমি পড়াইছিলাম না ল্যাঙ্গুয়েজ সেকশনটা, ওই সেকশনটা একটু ভালোভাবে ওই বই থেকে পড়তে হবে। এবং ডিএফ এর যে যেটা ডিএফ এর যে 4টা না 5টা প্রপার্টি দেখাইছিলাম মনে আছে, ওই 5টা প্রপার্টি কিভাবে কি কাজ করে ওইটা বই থেকে ক্লিয়ার হতে হবে, আমি তো জাস্ট লেকচারে বুঝাই দিছি। এরপর ডিটেলসটা তুমি বই থেকে পাবা। তারপরে হচ্ছে স্পেশালি হচ্ছে ট্রানজিশন ফাংশনটা, এখানে ট্রানজিশন ফাংশনের একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে আমরা যখন ট্রানজিশন ফাংশনে কার্টেসিয়ান প্রোডাক্ট করি কিউ এর সাথে তার ইনপুট সিম্বলের, তখন কিন্তু আউটপুট হিসেবে কিউই আসে। সো এটা কেন আসে এটা তোমাদের বুঝতে হবে, বুঝছো? ট্রানজিশন ফাংশনটা একটু ভালোভাবে স্টাডি করতে হবে। তো এই আর কি, আর বাকিগুলো তো আর ডিএফএ নন ফাইনাইট তারপরে মেশিনের যে যেটা এগুলা মানে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, এটা হচ্ছে কথা, বুঝছো? তো এই আর কি মোটামুটি। তো তোমাদের আর কোনো ক্লাস হবে না, তবে তোমরা যদি চাও যে এর মধ্যে 21 তারিখের মধ্যে হচ্ছে তোমাদের কোনো একটা দরকার, তোমাদের একটা রিভিউ ক্লাস দরকার, সো এটা আমি নিতে পারি আর কি, কোনো সমস্যা নেই। জি স্যার, আমি জানাবো স্যার। স্যার বুঝতে পারি না এক্সামটা কবে নিবেন? 21 তারিখ? 21 তারিখ 21 তারিখ 3টা থেকে টাইম। ঠিক আছে, ওকে। এখন দাও যে অ্যাটেন্ডেন্স দাও। ইসমাইল আহমেদ আছে? ইসমাইল আহমেদ স্যার রেকর্ড রয়েছে। জি স্যার আছে স্যার।